নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমার নাম শান্তনু। নীতি নির্ণয় না দুর্নীতি, এই অনুষ্ঠান নিয়ে আবার আমরা এসেছি আপনাদের সামনে। নীতি নির্ণয় না দুর্নীতি কিন্তু বেশ কয়েকটা এপিসোড হয়ে গেল, প্রায় দেখতে দেখতে 35+ এপিসোড কিন্তু আমরা আপনাদের সামনে পরিবেশন করলাম, এবং প্রতিটা এপিসোডেই, প্রতিটা পর্বেই আমরা আপনাদের সামনে দুর্নীতি নিয়ে অনুষ্ঠান করে থাকি। এবার দুর্নীতির তো অনেক ভ্যারাইটি হয়, আপনারা জানেন, সব ক্ষেত্রেই দুর্নীতি হচ্ছে, এবং আমরা দুর্নীতি সামনে নিয়ে আসছি, প্রকাশ্যে নিয়ে আসছি আপনাদের সামনে, যাতে আপনারা বুঝতে পারেন এই দুর্নীতি নিয়ে আমরা কি অনুষ্ঠান করতে চাইছি। এবং সবথেকে যেটা তাৎপর্যপূর্ণ বিষয়, যে আমাদের এই সিরিজে, অর্থাৎ এই অনুষ্ঠানে কিন্তু সব প্রফেশনের মানুষজন আসছে, মানে অভিনেতা থেকে, লয়ার থেকে, ডক্টর থেকে, রাজনৈতিক কর্মী থেকে শুরু করে, মুখপাত্র থেকে শুরু করে প্রত্যেকে আসছে। তো সেই মতোই কিন্তু আমরা আজকে আমাদের অতিথি এমন একজন আছেন যাকে আপনারা কিন্তু রিয়েলিটি শোতে অনেক দিন আগে তার পরিচয়, এবং অনেক সিনেমাতে তাকে আপনারা অভিনয় করতে দেখেছেন, এবং আপনাদের খুব পরিচিত এবং খুব পপুলার, কমন। আমার পাশে বসে আছে অভিনেতা অরিত্র দত্ত বণিক। অরিত্র, তোমাকে ট্রাইব টিভি বাংলায় এই অনুষ্ঠানে বিশেষ করে, অর্থাৎ নীতি নির্ণয় না দুর্নীতিতে স্বাগত। থ্যাংক ইউ। কেমন আছো আগে বলো? আমি ভালো আছি, তুমি ভালো আছো? চলছে। ওকে। আর প্রথম প্রশ্ন যেটা যাব অরিত্র, যে এই যে দুর্নীতি আমাদের নিয়ে যেটা আমরা শুরু করলাম, দুর্নীতি নিয়ে, দুর্নীতির কত রকম ভ্যারাইটি, এই ওভারঅল সব কিছু নিয়ে আমরা প্রথমেই যে টপিক নিয়ে আমরা আসবো, সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু সবার নজর হচ্ছে আমাদের এ রাজ্যে এত জঙ্গি আসছে, জঙ্গি ধরা পড়ছে। ক্যানিং থেকে কাশ্মীরি জঙ্গি ধরা পড়েছে আমরা জানি, এছাড়াও কিন্তু বহু জায়গা থেকে, এমনকি গতকালকেও কিন্তু আবার জঙ্গি নিয়ে আমরা দেখেছি ধরা পড়েছে। এত জঙ্গি ধরা পড়ছে, এর 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 কারণ কি এবং এর উৎস কি মনে হচ্ছে, কি বলবে, কীভাবে ব্যাখ্যা করবে? দেখুন, জঙ্গি ধরা পড়ছে এটা এই রিসেন্ট কয়েকদিনে আমরা খবরের কাগজে বেশি পরিমাণে হয়তো দেখছি। আমাদের কাছে অ্যালার্মিং একটা জায়গায় আছে বলে মনে হচ্ছে। এখন এই মুহূর্তে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে বলে আমরা অনেক বেশি এটা নিয়ে কনসার্নড হচ্ছি, কিন্তু এটা নতুন ঘটনা নয়। আপনি যদি সাউথ এশিয়ান টেরোরিজম পোর্টালে যান, তাহলে সেখানে কেবলমাত্র 2018তেই অন্তত 20 থেকে 22টা এরকম অপারেশন আপনি দেখতে পারবেন, যেখানে পশ্চিমবঙ্গ পুলিশ, কখনো কলকাতা পুলিশ, মানে খাস ধর্মতলাতেও অপারেশন হয়েছে, আবার মুর্শিদাবাদেও অপারেশন হয়েছে, ওদিকে কোচবিহারেও অপারেশন হয়েছে, এনআইএ ইনভলভ হয়েছে, বিভিন্ন রকমভাবে এগুলো চলতে থাকে। এবং তার মধ্যে পশ্চিমবঙ্গের জঙ্গির থেকেও সবথেকে বড় যে সমস্যাটা, যেটা নিয়ে কম কথা হয়, প্রশাসনিক লেভেলে কথা হয় কিন্তু সাধারণ মানুষ কম জানেন, সেটা হচ্ছে জাল নোটের ব্যবসা। এটা প্রচুর পরিমাণে, প্রচুর নোট এরকম সিজ করা হয়েছে। ড্রাগ পাচার প্রক্রিয়ার একটা বড় নেটওয়ার্ক এখানে আছে। আসলে পশ্চিমবঙ্গ ভৌগোলিকভাবে একটা ইন্টারেস্টিং জায়গায় রয়েছে, এবং ভারতবর্ষের সাথে অন্যান্য যে দেশগুলি বর্ডার শেয়ার করছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে বাংলাদেশ। এবং বাংলাদেশের সাথে ভারতের অ্যাপ্রক্সিমেটলি যতটা খবর পাওয়া যায়, যে প্রায় 600 কিলোমিটার বর্ডার রয়েছে, যেটা আনফেন্সড বা কোনো রকম সেখানে বেড়া নেই, বর্ডার। বেশ, অনেক তথ্য পেলাম, কিন্তু আমি যেটা তোমার জিজ্ঞেস করবো স্পেসিফিক্যালি, যে এই যে এত জঙ্গি এই রাজ্যে, আমাদের রাজ্য থেকে ধরা পড়ছে, যে অ্যালার্মিং তুমি বললে, কিসের ইঙ্গিত, মানে এটার কোনো একটা ইন্ডিকেশন? এবং এখানেও দুর্নীতি জড়িত, না হলে কি করে এখানে দুর্নীতি প্যাসেজ হয়ে যাচ্ছে আমাদের রাজ্য? আসলে পশ্চিমবঙ্গের এই করিডোরটাকে বিভিন্ন উগ্রপন্থী, মানে এবিটি থেকে শুরু করে, জামাতি থেকে শুরু করে প্রচুর অর্গানাইজেশন পশ্চিমবঙ্গটাকে একটা সেফ হারবার হিসেবে ব্যবহার করে। তার দুটো কারণ রয়েছে। তার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমাদের এখানকার প্রশাসন ইন্টারনাল কনফ্লিক্ট বা আমাদের অভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে এত বেশি মত্ত হয়ে থাকে যে আশপাশের সিকিউরিটিগুলোতে তারা খুব একটা নজর দেয় না। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় দিকটা হচ্ছে যে আমাদের এই পশ্চিমবঙ্গের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ যে দিকটা রয়েছে, সেটা হচ্ছে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর। এই শিলিগুড়ি করিডোরের মধ্য দিয়ে কিন্তু ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলটা, একটা ছোট্ট জায়গা, কিন্তু উত্তর পূর্বাঞ্চল এবং মূল ভারতের ভূখণ্ড ওই মাত্র কয়েক কিলোমিটার চিকেন স্নেকের মাধ্যম দিয়ে জড়িত। এবং সেই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একদিকে বাংলাদেশের প্রেশার, অন্যদিকে চায়নার প্রেশার, নেপাল ভুটানের বর্ডার নিকটবর্তী জায়গায় রয়েছে। ফলে এই সমস্ত জায়গাগুলোতেই চিকেন স্নেকটা চারদিক থেকে আন্তর্জাতিক বর্ডার দ্বারা একটা চাপের জায়গা। এবং চিকেন স্নেক এমন একটা জায়গা, এই করিডোরটা যদি কোনো কারণে পলিটিক্যালি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে গোটা উত্তর পূর্বাঞ্চলটা ভারতের ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে। এবং এই শিলিগুড়ি করিডোরটা কিন্তু পশ্চিমবঙ্গের সবথেকে সেন্সিটিভ জায়গা, অথচ আমরা দিনের পর দিন ধরে দেখেছি যে বাংলার উত্তরের জেলাগুলির প্রতি আমাদের ওভারঅল পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রশাসনিক রিলাক্টেন্স রয়েছে।
আপনি আলিপুরদুয়ারে গেলে প্রচুর এরকম মানুষের কমপ্লেন পাবেন যে রাস্তাঘাট অনুন্নত। আপনি এরকম বহু জায়গায় গেলে পাবেন যে কোথাও গিয়ে হয়তো আপনি একদম মুর্শিদাবাদে ধরুন শামসেরগঞ্জ, এই নিয়ে খবরের কাগজে লেখাও বেরিয়েছে, মুর্শিদাবাদ গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, কিন্তু শামসেরগঞ্জে এরকম জায়গা একদম খবরের কাগজে রিপোর্ট প্রকাশিত হয়েছে যে গঙ্গা ভাঙন হচ্ছে, বিডিও অফিসে যাচ্ছে মানুষ, আজ দেখছি কাল দেখছি ওই লকডাউনের আগে পর্যন্ত সামান্য কিছু পাওয়া গেছে ত্রাণ সামগ্রী, তারপর সেটাও বন্ধ হয়ে গেছে। প্রায় 10 থেকে 15টা ফুল ফ্লেজেড ফ্যামিলি তারা বিভিন্ন সময় রাস্তাঘাটে থাকেন এবং জানেন না আগামীকাল তারা বেঁচে থাকবেন না, তাদের জীবন কোন দিকে যাবে। এই যে ক্রমাগত একটা রিলাক্টেন্স টু মার্জিনালাইজড পিপল, আমাদের এখানকার সবথেকে বড় যেটা সমস্যা আমি মনে করেছি, যে আমি কাজ করে যেটা বুঝেছি, যে প্রশাসনটা অনেক বেশি শহর কেন্দ্রিক হয়ে গেছে। ক্রমাগত পুরো অপারেশনটা আমরা কয়েকটা মেট্রোপলিটন সিটির মধ্যে সীমিত করে ফেলার জন্যে একটা বড় অঙ্কের গ্রাসরুটের মানুষজন যারা এই শহরের বাইরে রয়েছে তাদের প্রতি আমাদের ওভারঅল প্রশাসনের একটা যেন গা ছাড়া মনোভাব রয়েছে। এবং এই গা ছাড়া মনোভাব থাকার জন্য কি হচ্ছে, ওই সমস্ত এলাকাগুলো আপনি শুধু এর কথা বলছেন, আপনি উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, কোচবিহার, এই সমস্ত রাজ্যের কাছে একটা খুব উদ্বেগের তো বটেই। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এর আগেও আপনি হয়তো মানে খবরের কাগজে আর্কাইভ ঘাটলে পাবেন যে কিভাবে ধর্মতলার মোড়ে জঙ্গিরা লুকিয়েছিল, পরে যেটা দীঘা থেকে কেন্দ্রীয় এজেন্সি যেভাবে অপারেট করে ধরে আনলো। এবং মানে এর আগে খাগড়াগড়ে বিস্ফোরণে আমরা একটা লিঙ্কেজ পাচ্ছি। মানে ক্রমাগত বারবার করে দেখুন যে বাংলার পলিটিক্সে ক্রমাগত এইভাবে এই ধরনের ক্রিমিনালদের ব্যবহার করা হচ্ছে। আমি এর সাথে আরেকটা আপনাকে পয়েন্ট অ্যাড করে দেবো, যে শুধুমাত্র বহিরাগত ক্রিমিনালই নয়, আশপাশের রাজ্য থেকেও ক্রিমিনালদের একটা বড় ফ্রিল্যান্স মার্কেট হয়ে গেছে এই পশ্চিমবঙ্গ। এবং বিগত কয়েকদিনের আপনি যদি পলিটিক্যাল মার্ডার, পলিটিক্যাল ক্রাইমগুলো দেখেন, তার মধ্যে অধিকাংশ হচ্ছে জুভেনাইল ক্রিমিনাল, অর্থাৎ যাদের বয়স 18 বছরের নিচে, এবং তারা আসছেন হচ্ছে বিহার, ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গাগুলি থেকে। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে 10,000 টাকায় মানুষ মারার সুপারি দেওয়া হচ্ছে। মানে কাউকে গুলি করে হত্যা করার দাম হচ্ছে মাত্র 10,000 টাকা। আপনি 10,000 টাকা দিলে একজন জুভেনাইল ক্রিমিনাল সে আসবে, আপনাকে গুলি করে হত্যা করবে। এই যে কত বড় সামাজিক অধঃপতন, যে যুব সমাজের কাজ পড়াশোনা করা, জীবনে স্কিল্ড হয়ে দেশের নাম উজ্জ্বল করা, রাজ্যের নাম উজ্জ্বল করা, তাদেরকে আমরা আশপাশের রাজ্য থেকে ধরে এনে ক্রিমিনালে পরিণত করেছি। এর মূল কারণ হচ্ছে অর্থনৈতিক বৈষম্য, গরিবী, বহু মানুষের হাতে কাজের অভাব, চাকরির অভাব, এবং এই অভাব থেকেই কিন্তু ব্রেন ওয়াশিংগুলো তৈরি হচ্ছে। বেশ অরিত্র, এবার পাশাপাশি যদি আমরা অস্ত্র উদ্ধার, এটাও একটা বড় কনসার্ন, এবং তার সঙ্গে কিন্তু জাল পাসপোর্ট নিয়ে এখন আমরা প্রত্যেকে কিন্তু প্রচণ্ডভাবে শঙ্কিত এবং খুব অ্যালার্মিং। এটাও আমার যেরকম জঙ্গির পাশাপাশি আমার স্ট্রেট প্রশ্ন থাকবে, কেন্দ্র বলছে রাজ্যের ব্যর্থতা, রাজ্য বলছে কেন্দ্রের ব্যর্থতা, কিন্তু আসল ব্যর্থতা কিংবা আসল দুর্নীতির নেপথ্যে কারা? অরিত্র, কিভাবে ব্যাখ্যা করবে? দেখুন, এই আমাদের ফেডারেল স্ট্রাকচারে একটা নতুন রকমের মানে একটা মিসম্যানেজমেন্ট শুরু হয়েছে, ক্রমাগত ফিঙ্গার পয়েন্টিং। কারেক্ট। আমার প্রশ্নটা হচ্ছে যে একজন বহিরাগত মানুষ, অনুপ্রবেশকারী, তিনি যখন ঢুকছেন, তিনি যে বর্ডারটা দিয়ে ঢুকছেন সেটা অপারেট করছে কিন্তু কেন্দ্রীয় সরকার। একদম। তারপর তিনি ঢুকে আসার পরে এখানে বলতে গেলে বিএসএফ একেবারে বিএসএফ এর আওতায় রয়েছে, এবং সেটা কিন্তু ইউনিয়ন লিস্টের আন্ডারে কেন্দ্রের অপারেশন। তারপরে সে ঢুকে পড়ে এখানে জমি কিনছে, এখানে বসে পড়ছে, এখানে ভোটার কার্ড করিয়ে দেওয়া হচ্ছে। তখন আবার এখানকার লোকাল কাউন্সিলর থেকে শুরু করে এমএলএ এরা ইনভলভ হয়ে যাচ্ছে, আমরা জালি ভোটার কার্ড পর্যন্ত পাচ্ছি। একদম। এবং তখন আবার রাজ্য সরকার ইনভলভ হয়ে যাচ্ছে। তার মানে ঘটনাটা হচ্ছে যে এক হাতে তো তালি বাজে না, আপনাকে বর্ডারও যেরকম সিকিউর করতে হবে, যদি কোনো কারণে বর্ডারটা লিকেজ হয়ে এরকম কিছু লোক ঢুকে আসে তাহলে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমি কিছুদিন আগে খবরের কাগজে দেখছি যে একটা লোক, সে বাংলাদেশে একটা ভিন্ন নামে ভোটার আইডি আছে, এইখানে আবার ভোটার আইডি আছে। তার মানে শুধু কেন্দ্র এবং রাজ্যেরই দোষ না, ইলেকশন কমিশন কি করছে, সে তো একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, তার তো নিজস্ব ভেরিফিকেশন করানো উচিত। এই যে পাসপোর্ট তো শুধুমাত্র আমি একটা রেকমেন্ডেশন দিয়ে দিলাম আর পাসপোর্ট হয়ে গেল না, তার ফিজিক্যাল ভেরিফিকেশন আছে, পুলিশ ভেরিফিকেশন আছে। তাহলে সেই এজেন্সিগুলো কি করছে? তার মানেটা হচ্ছে যে পাসপোর্ট ইস্যু করছে কিন্তু আবার কেন্দ্রীয় সরকার। হ্যাঁ, পাসপোর্ট ইস্যু করছে কেন্দ্রীয় সরকার, ভেরিফিকেশন করছে এক্সিকিউটিভ মেশিনারি। তার মানেটা হচ্ছে শুধুমাত্র রাজনীতির কতগুলো মুখ, যে এই মন্ত্রী খারাপ, এই মন্ত্রী খারাপ, এটা নিশ্চয়ই এরা বেহিসাবি কাজ করছে, একদম আমি স্বীকার করছি, কিন্তু এরা ওয়ান অফ দ্য টার্গেটস। এদের পেছনে যে এক্সিকিউটিভ মেশিনারিটা রয়েছে
তারা তাহলে কি করছে? ইলেকশন কমিশন একটা কার্ড ইস্যু করে, পাসপোর্ট অফিস একটা পাসপোর্ট ইস্যু করে, ইউএডিআই যারা আধার কার্ড ইস্যু করে, সেখানে তো সব জায়গায় তো মন্ত্রী বসে নেই, সেখানে তো সরকারি কর্মচারীরা রয়েছেন, সেই মেশিনারিটা ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করা উচিত। তার মানে তারা ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করছেন না, সেখানেও কিন্তু দুর্নীতির একটা ছায়া ঢুকে পড়েছে। মন্ত্রীদের কথাতেই হয়তো উঠছেন বসছেন তারা, তাদের নিজস্বতা কিছু নেই, এবং সেই কারণেই দুর্নীতিটা ওই বর্ডার থেকে শুরু করে একেবারে ভোটার কার্ড ইস্যু করা, পাসপোর্ট ইস্যু করা, আধার কার্ড ইস্যু করা, আর জালি সিম কার্ড তো ছেড়েই দিন, প্রচুর রয়েছে। ইনফ্যাক্ট এখানে ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত খুলে ফেলছে। বেশ বেশ অরিত্র, এবার তুমি যে টপিকটা বললে, মানে আমার এখানে কিন্তু আমাদের এই অনুষ্ঠানে রাজনৈতিক অতিথিরাও এসছেন, শাসক দলের এসছেন, বিরোধী দলের বিজেপির এসছেন, সিপিএমের এসছেন, কংগ্রেসের এসছেন, তৃণমূল কংগ্রেসেরও ছিলেন, মুখপাত্ররা ছিলেন। তুমি যে তথ্যটা আমাকে বললে, এক্সপ্লেন করলে, যে এখানে কিন্তু কেন্দ্রীয় শুরুটা হচ্ছে বিএসএফ থেকে, আবার পরে ইনভলভমেন্ট হচ্ছে রাজ্য সরকার, মানে রাজ্য সরকারের অধীনে যেগুলো আছে। তাহলে কোনো একটা জায়গায় এখানে কিন্তু বিজেপি আর তৃণমূল বাদ দিয়ে বাদবাকিরা বলছেন তৃণমূল আর বিজেপি সেটিং। এবং এটা কেন আমি রিলেট করালাম, একদম রিসেন্ট আরজি কর, কত বড় দুর্নীতি আমরা প্রত্যেকে, মানে রাত দখল তুমি বোধহয় শোনোনি, আমি তো আমার কোনোদিন শুনিনি, আমার যেটুকু অভিজ্ঞতা আছে, প্রচুর মানুষ রাস্তায় নামলেন, পুজোর সময় আন্দোলন হলো, ধর্ণা হলো, এবং যাদেরকে অ্যারেস্ট করা হলো সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, তারা দুজনই বেল। অভিজিৎ মণ্ডল তো বেল পেয়েই গেছেন, থানার প্রাক্তন ওসি, এবং তার সাথে বেল পেয়েছেন সন্দীপ ঘোষ। এখন তিনি কাস্টাডিতে আছেন বিকজ অফ করাপশন। তাহলে কোনোটা জায়গায় কি সেটিং বলে তুমি এই তত্ত্বকে কিভাবে তুমি দেখছো বলো? দেখুন, প্রথম কথাটা হচ্ছে যে আমাদের ওভারঅল যে সিস্টেমের মধ্যে যে কিছু লিকেজেস রয়েছে। প্রথম কথা, আমাদের দেশের যাবতীয় যা তদন্ত, সেই তদন্তগুলো করে হচ্ছে এক্সিকিউটিভ মেশিনারি। আদালতে হয়তো হচ্ছে, আদালত মনিটর করছে, কিন্তু জুডিশিয়াল এনকোয়ারি কিছু হয় না। ইনভেস্টিগেশনটা করায় এক্সিকিউটিভ মেশিনারি, মানে রাজ্যে হলে রাজ্য পুলিশ বা সিআইডি, কেন্দ্রের হলে সিবিআই কিংবা সেন্ট্রাল ভিজিলেন্স কিংবা ইডি, এনআইএ, যে বিভিন্ন অর্গানাইজেশনগুলো আছে, এরা জুডিশিয়ারির সুপারভিশনে কাজটা করে, কিন্তু জুডিশিয়াল ইনভেস্টিগেশন সেখানে হয় না, এক্সিকিউটিভ মেশিনারি কাজ। এইবার এখানে মজাটা হচ্ছে, দিনের পর দিন ধরে এই যে তৃণমূল এবং বিজেপির সেটিং নিয়ে কথা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে কংগ্রেসের আমলেও এই জিনিসগুলো ছিল। এরকম প্রচুর জিনিস আমরা দেখেছি যে কংগ্রেসের আমলেও কি কেলেঙ্কারি হয়নি, হয়েছে 2G 3G স্পেকট্রাম, আমরা কেলেঙ্কারি এরকম দেখেছি। আমরা সেই সময়ও দেখেছি পার্লামেন্টে কত রকম মিসম্যানেজমেন্ট, ফিসকাল ডেফিসিট। আমরা কংগ্রেসের অভ্যন্তরে ইতিহাসে প্রচুর এরকম জিনিস দেখতে। তখন আমার মনে হয় ম্যানেজমেন্ট স্টাইলটা একটু ডিফারেন্ট ছিল। না, ম্যানেজমেন্ট এখন পলিটিক্যাল ম্যানেজমেন্ট যেটা আমি ডিফাইন করলাম, তখন মানে তুমি যে কথাগুলো বললে, আর এখন তুমি একটু যদি মাইনরলি দেখো, আমার মনে হয় পলিটিক্যাল স্টাইল অফ ম্যানেজিং, মানে এই এক দলের সঙ্গে অন্য দলের যে আন্ডারস্ট্যান্ডিং, এটা বোধহয় এত ওপেন ছিল না। না, এটা মানে এটা পুরোটা সহমত আমি নই। তার কারণ আপনি যদি এই করাপশন রিলেটেড আলোচনাটা করেন, তাহলে প্রথম যখন মানে লেট 90s যখন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম, এডিআর, যখন দিল্লি হাইকোর্টে মামলা করে যে ক্রিমিনাল চার্জেসওয়ালা লোকেরা কেন পার্লামেন্টে বসছে, এই নিয়ে ধুমধুমার একটা বিতর্ক হয় এবং সেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়। সুপ্রিম কোর্টও সেই হাইকোর্টের রায়টাকেই বহাল রাখে। ইন্টারেস্টিংলি যেটা হয় যে এই একটা নির্দিষ্ট প্রশ্নে সেই সময় সমস্ত দল কিন্তু এক হয়ে যায়। ওকে, তার কারণ হচ্ছে কনসেপ্ট অফ পাওয়ারের সাথেই কনসেপ্ট অফ করাপশনটা কোথাও গিয়ে যেন জড়িত হয়ে আছে। এবং এটা আজকে নতুন কথা নয়, কনসেপ্ট অফ পাওয়ারের সঙ্গে কনসেপ্ট অফ করাপশন। তার কারণটা হচ্ছে এখন যে লোকগুলো, এবং করাপশনটাও না নতুন নয়, আমাদের একেবারে চাণক্যর অর্থশাস্ত্রেও কিন্তু 40 রকম করাপশনের কথা লেখা আছে। এবার ঘটনা হচ্ছে করাপশনটা আসলে কি। আমরা সবাই বলি দুর্নীতি দুর্নীতি। দুর্নীতি মানেটা হচ্ছে, খুব সহজবোধ্য ভাষায় ডিফাইন করলে, একটা ক্ষমতায় বসে সেই ক্ষমতার অপব্যবহার করে কিছু আনডিউ অ্যাডভান্টেজ নেওয়া। সেই দুর্নীতিটা সবসময় যে টাকার অঙ্কে হতে হবে তার কোনো মানে নেই। এই রকম সমস্যা দক্ষিণ আফ্রিকাতেও ছিল, আমেরিকাতেও আছে, ডেনমার্কেও আছে, সমস্ত জায়গায়। ধরনটা আলাদা। তার কারণটা হচ্ছে সেখানে সোশ্যাল স্ট্রাকচারটা অন্যরকম। বেশ, এখন যে সমস্যাটা আমাদের সব থেকে বড় সমস্যা বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে কংগ্রেস ভার্সেস মানে এই আফটার 2014 যে রেজিমটা নিয়ে আমরা কম্পেয়ার করছি, এখানে আপনি যেটা ইন্টারেস্টিং জিনিসটা দেখবেন যে এখন এক্সিকিউটিভ মেশিনারি এবং মানে জুডিশিয়াল সিস্টেমের মধ্যে অ্যাপয়েন্টমেন্টটা হয়ে গেছে কমপ্লিটলি পলিটিক্যাল। আগে কিন্তু আমরা নরসিমা রাওয়ের আমল থেকে শুরু করে এরকম বহু মানুষকেই দেখেছি যেখানে ক্যাবিনেট সেক্রেটারি কিংবা সেন্ট্রাল ভিজিলেন্স কিংবা সিএজির মতো যে অর্গানাইজেশনগুলো আছে, তারা কিন্তু পলিটিশিয়ানদের এগেনস্টে গিয়ে কথা বলেছে মুখের ওপর যে না, কেন এটা আপনি করছেন। গভর্নমেন্টে থেকে গভর্নমেন্টের বিপক্ষে কথা বলেছেন এরকম এক্সিকিউটিভ লোক। আমরা বিনোদ রায়কে দেখেছি, যিনি 2G 3G স্পেকট্রাম নিয়ে কাজ করলেন। আমরা প্রচুর আইএএসকে দেখেছি, আইপিএসকে দেখেছি।
আমরা এরকম বিচার ব্যবস্থা দেখেছি যে ইন্দিরা গান্ধীকে গ্রেফতার পরোয়ানা জারি করা হয়েছে, কিন্তু আজকে এই ওভারঅল বিচার ব্যবস্থার যে নিজস্বতাটা ছিল, আজকে বিচার ব্যবস্থার অনেকটা মেসেঞ্জার হিসাবে কাজ করে। আপনি যে কোনো বিচারের ক্ষেত্রেই দেখবেন যে সরকারকে ক্লিয়ার ডিরেকশন দেওয়ার বদলে তারা কিন্তু একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে বিটুইন ইন্ডিপেন্ডেন্ট সিটিজেন এবং গভর্নমেন্ট অ্যাট লার্জ। তাদের নিজস্ব জায়গাটা নেই, তার কারণ হচ্ছে এই যে কনস্ট্যান্টলি পলিটিক্যাল প্রেশারটা ক্রিয়েট করা হয়, এমন লোককেই এমন আইএএসকেই ওখানে বসানো হবে সেক্রেটারি হিসেবে, এমন আইপিএসকেই নগরপাল হিসেবে বসানো হবে যে গভর্নমেন্টের হয়ে কাজ করবে। এই জায়গাটা সব থেকে ক্ষতিকারক হচ্ছে যে লেজিসলেশনের বাইরে বেরিয়ে লেজিসলেশনকে চ্যালেঞ্জ করবার জন্য সাংবিধানিক ক্ষমতা কিন্তু একজন আইএএস বা আইপিএসেরও রয়েছে, একজন জজেরও রয়েছে, কিন্তু যেহেতু অ্যাপয়েন্টমেন্টটাই হয়ে গেছে রাজনৈতিক, মানে আমাদের এনজ্যাকটা নেই, কলেজিয়াম সিস্টেম একটা প্রচণ্ড একটা অগণতান্ত্রিক বলে এই নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই হচ্ছে, কিন্তু সেটাকে মুক্ত করা হচ্ছে না। এই জায়গাগুলোতে আমাদের সবথেকে বড় যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে পাবলিকের পার্টিসিপেশন। এবং আপনি শুধু দুর্নীতি নিয়ে বলছেন, আমি আরও একটু গভীরে গিয়ে আপনাকে বলছি যে একটা পার্লামেন্টারিয়ান সিস্টেমের মধ্যে আপনি দেখবেন মোর দ্যান 40% এমপিস তাদের এগেনস্টে ক্রিমিনাল চার্জেস রয়েছে। তার মানে যাদেরকে আমরা ইলেক্ট করছি এমপি কারা? এমপি তারাই যারা ল মেকার্স, যারা আইন তৈরি করেন, আমরা সেই আইনটা মেনে চলি। তাহলে যে লোকটাকে আইন তৈরি করবার জন্য আমি পার্লামেন্টে পাঠিয়েছি সেই ব্যক্তির এগেনস্টে ক্রাইম চার্জেস মানে কিন্তু শুধু অভিযোগ করেছে তা নয়, কোর্ট চার্জ ফ্রেম করেছে, তার মানে প্রমাণ হয়েছে, চার্জটা ফ্রেম হয়েছে, ট্রায়াল হচ্ছে। বেশ, এই রকম মানুষজনের সংখ্যা ওভারঅল পলিটিক্যাল সিস্টেমে যদি ক্রমাগত বাড়তে থাকে, কেন বাড়ছে তার একটা কারণ আছে। তার কারণ হচ্ছে আগে এই ধরনের ক্রিমিনাল লোকজন যাদের বাহুবল ছিল, যাদের অর্থবল ছিল, তারা কেবলমাত্র গ্রাউন্ডে আন্ডারকভার এগুলো অপারেশনগুলো করতো, বুথ জ্যাম করলো, লোকজন নিয়ে এসে হুজ্জুতি করলো, মানুষকে ভয় দেখালো। এখন দেখা যাচ্ছে যে এই লোকগুলোর প্রবাবিলিটি অফ গেটিং টিকিটস ইন ইলেকশন অনেক বেশি হয়ে গেছে। যে কোনো রাজনৈতিক দলে এখন ইলেকশনের ডেফিনেশনটাই বদলে গেছে। এই লোকগুলো যাদের হাতে ক্ষমতা আছে এবং যাদের হাতে অর্থ আছে, অর্থ মানে কিন্তু মানে বেআইনি অর্থ আর কি, এই বেআইনি তারা অনেক বেশি সমস্ত ভারতবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য, কোনো নির্দিষ্ট পার্টি নয়। সেই জায়গাটা আমাদের ওভারঅল ডেমোক্রেসির জন্য ডেঞ্জারাস হয়ে যাচ্ছে যে লোকগুলোকে ল ফ্রেম করতে পাঠাচ্ছি সেই লোকগুলো নিজেই আসলে ল ব্রেকার শুধু না, একেবারে একজন ক্রিমিনাল, তার এগেনস্টে ক্রিমিনাল চার্জেস রয়েছে। এই ব্যবস্থা যদি না ভাঙতে পারি আমরা, আমাদের একটা ফাস্ট ট্র্যাক কোর্ট আনা উচিত যে যতক্ষণ না পর্যন্ত তিনি চার্জ মুক্ত না হচ্ছেন সিস্টেমটাই মেইন দোষী। অ্যাবসলিউটলি তাই। আপনি কোনো নির্দিষ্ট দলকে দোষ দিতে পারবেন না, তার কারণ ওইটা ওই কাটার মুকুটের মতো আর কি। আপনি যেখানে আমাকে যদি বসিয়ে দেয়, আপনাকে যদি বসিয়ে দেওয়া হয়, আপনি একাও কোনোদিন ওটা ঠিক করতে পারবেন না। এই ওভারঅল মেকানিজমটাতেই একটা বড় জট তৈরি হয়েছে। এই জটটাকে ক্লারিফাই করবার জন্য আমাদের অনেক বেশি ট্রান্সপারেন্ট এবং ট্রান্সফরমেটিভ গভর্নেন্স নিয়ে আসতে হবে, যেটা আমাদের এখানে হয় না। তার মেথড দেখুন, তার অনেক রকম রিফরমেশন দরকার, মানে ওটা কোনো ওয়ান পয়েন্ট এজেন্ডাও ভাবে হয় না। প্রথম কথাটা হচ্ছে, দেখুন এই যে রাইটস নিয়ে আমরা কথা বলি, অধিকার, রাইটস অনেক রকম হয়। একটা হচ্ছে সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, যেটা আমাকে কোর্ট দেবে, আমি বা আমাকে কনস্টিটিউশন দিয়েছে। আরেকটা হচ্ছে কালচারাল এবং সোশ্যাল রাইটস। বেশ, কালচারাল এবং সোশ্যাল রাইটসটা যেটা এই যে আমরা আরজি করার সময় খুব শুনলাম যে উই ওয়ান্ট জাস্টিস, এই জাস্টিসটা কি? পরে আবার উই ডিমান্ড জাস্টিস। এই যে জাস্টিস শব্দটা খুব বড় শব্দ। জাস্টিস মানে কি ওই সেই বলিউড সিনেমার মতো একজন জজ হাতুড়ি ঠুকে বিচার দিচ্ছেন সেটা জাস্টিস? তা নয়। বেশ, জাস্টিসের অনেকগুলো দিক রয়েছে। একটা জাস্টিস হচ্ছে যেটা কোর্টে বলা হবে হাতুড়ি ঠুকে যে হ্যাঁ এইটা করা হলো, এটা হচ্ছে আদেশ। এই আদেশটা মানে জাজমেন্ট বলছে, এটা জাজমেন্টটা, এই যে আদেশ বা অর্ডার, এই জুডিশিয়াল অর্ডারটা হচ্ছে জুডিশিয়াল জাস্টিস। বেশ, এরপরে যে জাস্টিসটা সব থেকে বেশি ব্যর্থ আমাদের এখানে, সেটা হচ্ছে পলিটিক্যাল বা সোশ্যাল জাস্টিস, যেটা আমি সোশ্যাল বা পলিটিক্যাল রাইটস বললাম। ওকে, তার কারণ হচ্ছে রেপ হলে ফাঁসি হতে পারে, চুরি হলে 3 বছরের জেল হতে পারে, এই কথা তো লেখা আছে। কিন্তু চুরি প্রিভেন্ট করবে কি? আরজি করের পরেও আমাকে 72টা রেপের ঘটনা দেখতে হচ্ছে কেন? আমাদের এখানে তো অনেক কিছুই লেখা আছে, আইনে লেখা আছে, সাজা লেখা আছে, কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারছি না কেন? তার মানেটা হচ্ছে যে আমরা এক্সিকিউশনটা করতে পারছি না। আমাদের কাছে আইডিয়াস আছে, আমাদের কাছে কনসেপ্ট আছে। অনেকে বলে যে সংবিধানটা কি দুর্বল? না, ভারতবর্ষের সংবিধান এখনো টিল ডেট উইদাউট এনি ফার্দার অ্যামেন্ডমেন্টস, আমি চ্যালেঞ্জ করে বলছি, এক্সিকিউশন করবে কে? এই এক্সিকিউশন করবার জন্য আমাদের যেটা দরকার, এমন মানুষজন দরকার। এবং ওই যে এডিআর যেটা লেট 90s যে প্রকল্পটা শুরু করেছিল, যে এজেন্ডাটা শুরু করেছিল, যে এরকম লোকেদের রাজনীতিতে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না যার এগেনস্টে ক্রিমিনাল চার্জেস রয়েছে। আগে তুমি ক্রিমিনাল চার্জেস থেকে রিমুভ দাও, তুমি যতক্ষণ না পর্যন্ত একজন ট্রান্সপারেন্ট মানুষ হচ্ছ তোমাকে পলিটিক্সে অ্যালাউ করা যাবে না। এবং আশ্চর্যজনকভাবে
মানে ভারতবর্ষে যুদ্ধ লেগে গেলেও যেখানে বিরোধী শাসক একসাথে হয় না, ইতিহাস বলছে সেইখানে এই পার্টিকুলার ম্যাটারে সেই সময় 2000-এর শুরুর দিকে সমস্ত দলকে আমরা এক হয়ে যেতে দেখেছিলাম। তার মানে সবাই এটা স্বীকার করে নিচ্ছেন পরোক্ষে যে পাওয়ারের সাথে করাপশান বা এই গল্পটার কিন্তু একটা মানে যার হাতে টাকা আছে, যার হাতে ক্ষমতা আছে, সে কিন্তু অনেক বেটার পারফর্ম করবে। এটা কিন্তু আমরা অনেক ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল পার্টির ক্ষেত্রেও দেখেছি। আমরা যদি এখানেই বলি আমরা আইএসএফকে ধরতে পারি, আমরা যদি দিল্লিতে দেখি আমরা আপকে ধরতে পারি, যে প্রত্যেকটা দল, আমরা যদি দক্ষিণ ভারতে চলে যাই সেখানে ডিএমকে আইডিএমকে ডিবেট দেখতে পারি, আমরা পবন কল্যাণের উত্থান এবং পতন দেখতে পারি, আমরা এখন সম্প্রতি এই থালাপতি বিজয়ের উত্থান এবং পতন এই যে কম্প্যারিজনগুলো আমরা দেখতে পাবো যে ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট হয়তো আসছে, সেটা প্রো গভর্নমেন্ট হতে পারে অথবা অ্যান্টি গভর্নমেন্ট হতে পারে, প্রো বিজেপি হতে পারে, প্রো কংগ্রেস হতে পারে, সেটা ম্যাটার নয়। কিন্তু বিষয়টা হচ্ছে সকলেই গিয়ে একটা জায়গায় একটা লেভেলে গিয়ে তারা ধাক্কা খেয়ে যাচ্ছে যে তাদের কাছে আইদার টাকা নেই অথবা তাদের কাছে লড়বার মতো ক্ষমতা নেই, এবং রাজনীতি হয়ে গেছে এখন একেবারে মার্কেটিং। আপনি যদি দেখেন মানে একেবারে একটা প্রোডাক্ট ক্যাম্পেন করবার মতো, আপনি প্রধানমন্ত্রীকে বলুন বা মুখ্যমন্ত্রীকে বলুন, যে কোনো রাজ্যে প্রত্যেকটা জায়গায় তারা কতটা সার্ভিস রেন্ডার করছে সেটা কমপ্লিটলি ডিপেন্ড করছে তারা কতটা বলছে। তারা এফেক্ট বা ইম্প্যাক্ট নিয়ে ভাবিত নয়, তারা রিলিভেন্স বা ভিজিবিলিটি নিয়ে ভাবিত। অরিত্র, আমি একটা জিনিস একটু জানতে চাইবো, যে জাল পাসপোর্ট যেটা তুমি বললে প্রথমে, পাসপোর্ট কিন্তু ইস্যু করছে কেন্দ্রীয় সরকার, ঠিক, ভেরিফিকেশন করছে কিন্তু রাজ্য সরকার, তার অধীনে যেগুলো আছে। তা সত্ত্বেও এত জাল পাসপোর্ট এখান থেকে গ্রেপ্তার করা হচ্ছে, উদ্ধার করা হচ্ছে, এটা কার ব্যর্থতা মনে করছো? রাজ্য সরকারের ব্যর্থতা? আমি তো মনে করছি যে এটা কেন্দ্রীয় সরকার। না, আমি যেহেতু আমাদের যে ফেডারেল স্ট্রাকচারটা আমাদের এখানে ফলো করা হয়, কোনো নির্দিষ্ট একজনকে দায়ী করলে সেটা ভুল জাজমেন্ট হবে। আমার মনে করছি, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যে দুজনকেই রেসপন্স হতে হবে। বেশ, এক হচ্ছে যে কেন্দ্র, তুমি বর্ডার দিয়ে লোকটাকে ঢোকাচ্ছ, প্রথম তো শুরু ওখান থেকে হচ্ছে, ওখানে হলো, অথবা যেরকম ধরুন আজকে এই যে সাইবার ল নিয়ে কাজ হচ্ছে, বাংলাদেশের প্রচুর লোক এখানে রিপোর্ট করছে, অনেকে প্রোফাইল উড়িয়ে দিচ্ছে, তার মানে সাইবার লটা আমার সেন্টারকে পাস করতে হবে। তারপরেই আসছে হচ্ছে রাজ্য সরকারের প্রশ্ন, যে সেন্টার যে লগুলো পাস করছে, আমরা বহু ক্ষেত্রে দেখেছি যে রাজ্য সরকার বিএসএফকে জমি দিচ্ছে না, একদমই এই নিয়ে আমরা দেখেছি যে বিএসএফ অপারেট করতে পারছে না, অথবা কেন্দ্রীয় যখন কোনো এজেন্সি এখানে আসছে, ধরা যাক এনআইএ কোনো অপারেট করবে, তখন রাজনৈতিক ইন্টেনশন নিয়ে এখানকার গভর্নমেন্ট আবার তার পুলিশকে বলছে না তুমি এনআইএকে কোঅপারেট করবে না। বেশ, তার মানে এই যে কেন্দ্র এবং রাজ্যের যে পলিটিক্যাল বিরোধটা, সেই বিরোধটা এসে দাঁড়াচ্ছে হচ্ছে গভর্নেন্সে। মানে একজন জঙ্গিকে ধরা এবং তাকে শাস্তি দেওয়া, এটার মধ্যে তুমি তৃণমূল না তুমি বিজেপি না তুমি সিপিএম সেটা কনসার্ন না, কনসার্ন হচ্ছে সে একজন রাষ্ট্রবিরোধী কাজ করছে, আমাকে তার এগেইনস্টে ব্যবস্থা নিতে হবে। কিন্তু ওই অপারেশনটা করতে এসে যদি বিজেপিকে তৃণমূলের সাথে লড়তে হয় বা তৃণমূলকে বিজেপির সাথে লড়তে হয়, তাহলে এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়ে যাচ্ছে। এবং সেই জায়গায় আমি মনে করি যে উভয় গভর্নমেন্টকে একটা জায়গায় স্থির থাকতে হবে, যে আমার ফরেন পলিসি বলুন, আমার ন্যাশনাল সিকিউরিটি বলুন, কিংবা আমার ওভারঅল ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাকে তখন এই অভ্যন্তরীণ সাধারণ ভেন্ডেটাগুলোকে দেখলে হবে না, তখন আমাকে ইউনাইটেড থাকতে হবে। এখানে যেটা হচ্ছে যে সিভিয়ার মোমেন্টেও আমরা দেখেছি যে যখন বাংলাদেশ উত্তাল, হঠাৎ করে মুখ্যমন্ত্রী বলে বসলেন যে আমরা বাংলাদেশের সবার জন্য গেট খুলে দেবো, চলে আসো, তিনি বলেছিলেন। এটা কিন্তু বলা যায় না, এটা কিন্তু ফরেন পলিসি কমপ্লিটলি এগেনস্টে। আমরা তারপরেও বহু এরকম লোককে দেখছি যারা, ইনফ্যাক্ট আমরা কংগ্রেসের নেত্রীকে দেখেছি প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে ঢুকে পড়ছেন, এই সমস্ত তিনি করছেন আমাদের কংগ্রেস পার্লামেন্টে। তার মানে ঘটনাটা হচ্ছে, দেখুন যে একটা দেশের ফরেন পলিসি মানে সেই ফরেন পলিসিটা তো ওভারঅল মানে সেটা দেশকে রিপ্রেজেন্ট করে। হয়তো আমি একটু ইন্টারাপ্ট করে, আমাদের সময় যেহেতু রেস্ট করা আসতে সেই মতো আমার শেষ করতে হবে, একদম ওয়ান লাইনার নেবো। এই যে ভারতের বিরুদ্ধে এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে তো উত্তাল, এই যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের বিদ্বেষ বাড়ছে দিনের পর দিন, এটাকে ওয়ান লাইনারে কীভাবে ডিফাইন করবে? দেখুন, বাংলাদেশের সামগ্রিক তথ্য যতটুকু বাজারে এসেছে, সমস্ত বাংলাদেশি ভারত বিদ্বেষী নয়। বেশ কিছু মানুষ যারা প্রো পাকিস্তানি, যারা সেই সময়েও বঙ্গবন্ধুকে আক্রমণ করেছিলেন, এই বাংলাদেশের স্বাধীনতা তারা চাননি। তার কারণটা হচ্ছে বাংলাদেশ এখন যে পরিস্থিতিতে চলে গেছে সেটা হচ্ছে স্বাধীনতা যে ভিত্তিপ্রস্তরের ওপর ভিত্তি করে দাঁড়িয়েছিল, যে আমার নিজস্ব ভাষা, নিজস্ব ধর্ম, নিজস্ব সংস্কৃতি, সেই সবকটাকে তারা ওভারটার্ন করেছে। তারা উর্দু ইম্পোজিশনের পক্ষে, তারা পাকিস্তানের পক্ষে, তারা কিন্তু ভুলে যাচ্ছে আসলে কি হয়েছে। দেখুন, নতুন যে জেনারেশনটা তৈরি হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে, তারা ইতিহাস থেকে বিচ্যুত হয়ে গেছে। তারা জানে না যে পাকিস্তান একসময় রীতিমতো
মানে অনাহারে মেরেছে এখানকার বাংলাদেশি মানুষদেরকে, বহু মানুষকে ধর্ষণ, লুটপাট, যাচ্ছে তাই কাণ্ড কারখানা করেছে। কিন্তু তাদের কাছে কেবলমাত্র ধর্মীয় উস্কানি দিয়ে মানে এরকম একটা ইমেজ তৈরি করে দেওয়া হয়েছে যে শেখ হাসিনা বলো, ভারত বলো, এরা তোমার ধর্ম বিদ্বেষী। বেশ, সেই জায়গাটা আসলে তাদেরকে ভারত বিদ্বেষী করছে। কিন্তু লেটেস্ট স্টাডি বলছে যে বহু মানুষ আছেন যারা মনে করছেন যে এই ধর্মকে কেন্দ্র করে সম্পূর্ণ সমাজটাকে তৈরি করা ভুল, এবং সেই জায়গায় ধর্মের মতো থাকবে প্রাইভেট অ্যাফেয়ার্স, এবং সমাজ এবং সভ্যতা যে ভিত্তিপ্রস্তরের ওপর বাংলাদেশ জাতি হিসেবে তৈরি হয়েছে, যেখানে সকলের সমান অধিকারের কথা সংবিধান বলছে, সেইটাকে প্রায়োরিটি দিতে অনেক বাংলাদেশি এখনও সহমত রয়েছে। লাস্ট জানতে চাইবো যে অভিনেতা অরিত্র দত্ত বণিক, তোমার নতুন সিনেমা নিয়ে তুমি বলছিলে আমাকে, খুব সংক্ষেপে দর্শকরা কিভাবে পাবে তোমার? আমার নতুন একটি বাংলা ছবিতে অভিনয় করলাম। চিরঞ্জিত চক্রবর্তী, সৌরভ দাস, বম্বের সঞ্জনা, এনারা সকলে রয়েছেন। এবং ছবিটি কলকাতা, খাওয়া দাওয়া, এই নিয়ে নামটা আমি বলছি না, কারণ নামটা চেঞ্জ হচ্ছেন ওয়ার্কিং টাইটেলের থেকে। আমাদের সবে শুটিং প্রক্রিয়া শেষ হলো। আমরা এক্সপেক্ট করছি যে 2025-এর শুরুর দিকে অথবা 2-3 মাসের মধ্যে, আমরা এটা এখন এডিটিং প্রক্রিয়ার মধ্যে রয়েছে। খুব ইন্টারেস্টিং বাংলা ছবি, আমি একটা গুরুত্বপূর্ণ চরিত্রে আছি, এবং সেটা রিলিজ হচ্ছে। তারপরে ওয়েভলেন্থ বলে আমার একটা সায়েন্স ফিকশন, যেটা আমি গত বছর মানে এই বছরই ফেস্টিভ্যাল রাউন্ডটা শেষ হলো, সেটাও নেক্সট ইয়ারে ওটিটি প্ল্যাটফর্মে, কোনো একটা ওটিটি প্ল্যাটফর্মে আসবে। সেটা এখন আমরা পিচ করছি, যেটাকে বলে আর কি। বেশ, তো সেইটা, এই দুটো কন্টেন্ট আমার নিজের অভিনয় করা, প্লাস আমার নিজের বাকি অন্যান্য গবেষণার কাজ তো রয়েছে। ওকে, অনেক ধন্যবাদ অরিত্র তোমার সময়ের জন্য। আপনারা শুনলেন, আপনারা দেখলেন, আপনারা জানলেন অরিত্র দত্ত বণিকের বিশ্লেষণ, এবং তার সঙ্গেও 2025-এ তার নতুন সিনেমা যাতে তিনি অভিনয় করেছেন খুব একটা গুরুত্বপূর্ণ চরিত্রে, সেটাও কিন্তু খুব শিগগির, অর্থাৎ 2025-এর প্রথম দিকে কিন্তু আপনারা দেখতে পাবেন। এইভাবে আমাদের এই অনুষ্ঠানের পর্ব চলতে থাকবে, এবং আরও অন্যান্য অতিথিরা আসবেন, তারাও কিন্তু নীতি দুর্নীতি নিয়ে তাদের অভিমত এবং তাদের ওপিনিয়ন, তাদের এক্সপ্লানেশন, ব্যাখ্যা সবটাই আপনাদের সামনে রাখবেন। আজ এ পর্যন্তই। আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ভালো থাকবেন, নমস্কার।